আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে আজকে আমি আপনাদের সাথে আছি আরিফুল ইসলাম। আজ আমি রসায়ন প্রথম পত্রের বিষয়ে অধ্যায় 3 থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ফাজানের পোলার আয়ন নিয়ম। আমরা প্রথমেই জেনে নিতে চাই যে আসলে পোলার আয়ন জিনিসটা আসলে কি। আমরা প্রথমে জানবো হচ্ছে পোলার আয়ন কি। লিখে নিই পোলার আয়ন। পোলার আয়ন জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে একটা চিত্র আঁকতে চাই। একটি ক্যাটায়ন আমরা আঁকবো। আমরা একটা ক্যাটায়ন আঁকলাম, আর আরেকটা আমরা যদি অ্যানায়ন আঁকি, ক্যাটায়ন আমরা N+ এবং অ্যানায়ন যেটি সেটি X- দ্বারা আমরা প্রকাশ করতে পারি, সাধারণভাবে X-। আচ্ছা, তো এটা ক্যাটায়ন, এটা ক্যাটায়নের নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যানায়ন নিউক্লিয়াস। যদি আমরা চিন্তা করি তো সেক্ষেত্রে একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন যদি আমরা পাশাপাশি রাখি, সেক্ষেত্রে কি ঘটে তাদের মধ্যে? আমরা জানি তারা পরস্পরকে আকর্ষণ করে, তাই না? এই আকর্ষণের ফলে একটি ঘটনা ঘটে। এখানে তারা শুধুমাত্র পরস্পরকে আকর্ষণই করে না, বরং এখানে আরো একটি বিষয় ঘটে। সেটি হচ্ছে যে এই যে ক্যাটায়ন আমরা পাশাপাশি রাখলাম, এতে করে দুটি চার্জিত যে পরমাণু, যে ক্যাটায়নের নিউক্লিয়াস এবং অ্যানায়নের যে নিউক্লিয়াস, এই দুটি নিউক্লিয়াস কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। আমরা একই সাথে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, চতুর্দিকে তার ইলেকট্রনের যে মেঘ রয়েছে অ্যানায়নের, সেই ইলেকট্রন মেঘ কিন্তু ক্যাটায়নের নিউক্লিয়াসগুলো তার নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ এখানে কিন্তু একই সাথে একটি আকর্ষণের ঘটনা ঘটে এবং একই সাথে একটি বিকর্ষণের ঘটনা ঘটে। এর ফলে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা ক্যাটায়ন। যদি আমরা এদেরকে পাশাপাশি রাখি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানায়নের ইলেকট্রন মেঘ কিছুটা ক্যাটায়নের দিকে সরে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে অ্যানায়নটি ছিল সুষম বৃত্তাকার, কিন্তু এখানে কি হলো? এদেরকে পাশাপাশি রাখার ফলে যেটা ঘটে সেটি হচ্ছে যে অ্যানায়নের ইলেকট্রন মেঘ কিন্তু ক্যাটায়ন থেকে কিছুটা সরে যেতে দেখা যাচ্ছে। তাহলে আগের অবস্থানটা এরকম ছিল। আমরা যদি দেখাই যে আগের অবস্থানটা এরকম ছিল, এখানে কিন্তু এই আয়নের একটা বিকৃতি আমরা লক্ষ্য করছি। আয়ন ইলেকট্রনের কিছুটা ক্যাটায়ন থেকে সরে যাওয়ার ফলে কিন্তু এখানে কিন্তু আয়নের বিকৃতি ঘটে। এই যে ব্যাপারটা, এই ঘটনাকে আমরা বলি পোলার আয়ন। তার মানে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসার যে বিষয়টি, এটাকে বলা হয় যে পোলার আয়ন। আর ক্যাটায়ন অ্যানায়নের মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার যে ক্ষমতা বা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে কিন্তু বলা হয় পোলার আয়ন ক্ষমতা। আশা করি পোলার আয়ন বলতে আমরা কি বুঝি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব সরাসরি পোলার আয়নের নিয়মের দিকে। কোন যৌগে কতটা পোলার আয়ন হয়? যদি আমরা একাধিক যৌগ নেই, তো সেক্ষেত্রে কোন যৌগে পোলার আয়ন বেশি হবে আর কোন যৌগের পোলার আয়ন কম হবে, সে বিষয়ে বিজ্ঞানী ফাজান তিনি আমাদেরকে 3টি নিয়মের কথা বলেছেন। আমরা এই 3টি নিয়ম এখন আমরা শিখব। প্রথমত ফাজানের যে 3টা নিয়ম রয়েছে পোলার আয়ন, লিখে ফেলি। ফাজানের পোলার আয়ন নিয়ম। ফাজানের পোলার আয়নের 3টি নিয়ম রয়েছে। 3টি নিয়ম আমরা দেখে আজকে আমরা কত নিয়ম শিখতে পারি। আমরা প্রথম যে নিয়মটি যেটি রয়েছে সেটি আমরা আগে শিখে নেই। নাম্বার 1, এখানে বলা হয়েছে কোন যৌগের পোলার আয়নের বিষয়টি নির্ভর করে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণের উপর। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে যে কোন যৌগের পোলার আয়ন কতটা হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে ক্যাটায়নের আকারের কথা বলি, ক্যাটায়নের চার্জের পরিমাণ, ক্যাটায়নের চার্জের পরিমাণের উপর পোলার আয়নের ব্যাপারটা নির্ভর করছে। ক্যাটায়ন আমরা কতগুলো ক্যাটায়ন যদি আমরা উল্লেখ করি, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সোডিয়াম, এটা ক্যাটায়ন Na+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম হলো 3+। আমরা 3টা ক্যাটায়ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু
প্রথম ক্যাটায়নের চার্জের পরিমাণ একটি, দ্বিতীয় ক্যাটায়নের চার্জের পরিমাণ এটা দ্বিধনাত্মক চার্জ, আর তৃতীয় যে চার্জিত আমরা যে ক্যাটায়ন দেখতে পাচ্ছি এটা কিন্তু চার্জের পরিমাণ আরো বেশি, তাই না? এটা ত্রিধনাত্মক চার্জিত পরমাণু। তো সেক্ষেত্রে আমরা যত বাম থেকে ডান দিকে যাচ্ছি ক্যাটায়নের চার্জের পরিমাণ কিন্তু তত বাড়ছে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা যদি বলি যে পোলার আয়নের ব্যাপারটা যদি আমরা বলি, পোলার আয়ন এই চার্জ তার গঠিত যদি আমরা যৌগ তৈরি করি, প্রত্যেকটা চার্জের সাথে যদি আমরা একটা নির্দিষ্ট অ্যানায়ন যোগ করে দিই সেক্ষেত্রে যৌগ হবে। তো সেক্ষেত্রে যদি আমরা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম চার্জ সবচেয়ে বেশি, তার মানে অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা একটা ক্লোরিন যুক্ত করে দিই তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের চার্জের ঘনত্ব সবচেয়ে বেশি বা চার্জের পরিমাণ সবচেয়ে বেশি, এজন্য অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যে যৌগটি আয়নিক যৌগ সেটির পোলারিটি হবে সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সর্বশেষ হলো সোডিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের চার্জের ঘনত্ব বা চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হয়, অ্যালুমিনিয়ামের যৌগটির পোলারিটি হবে সবচেয়ে বেশি। ম্যাগনেসিয়ামের চার্জের পরিমাণ তুলনামূলক কম হয়, এটার পোলারিটি হবে তুলনামূলক কম। সোডিয়ামের চার্জের পরিমাণ সবচেয়ে কম হওয়ার কারণে এটি দ্বারা গঠিত যৌগ সোডিয়াম ক্লোরাইড সেটির পোলারিটি হবে সবচেয়ে কম। যদি পোলারিটির পরিমাণ বেশি হয় অথবা যদি পোলারিটির পরিমাণ কম হয় সেক্ষেত্রে কি করবে? আসলে এখানে একটি বিশেষ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি বলে দিচ্ছি, যে যৌগে পোলারিটি যত বেশি ঘটবে সেই যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হবে। অর্থাৎ পোলারিটির পরিমাণ যত বেশি হয় যে যৌগে সেই যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হয়। আর আমরা জানি যে সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন যৌগটি কিন্তু যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম হয়। আমরা জানি নরমালি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। তো যেহেতু পোলারায়ন কোনো যৌগে কোনো আয়নিক যৌগের পোলারায়ন যদি বেশি হয় তাহলে ওই যৌগটি কিন্তু সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার কারণে ওই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। এতে করে আমরা সহজেই একাধিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটি বেশি এবং কোনটি কম সেই ব্যাপারটি কিন্তু আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার পোলারিটি সবচেয়ে বেশি। আর আমরা এটাও জেনেছি সেটা হচ্ছে যে যৌগের পোলারিটি যত বেশি সেই যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন, এবং একই সাথে সেই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তত কম। তার মানে যদি আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমের কথা বলি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের কথা যদি আমরা বলি, এটার পোলারিটি সবচেয়ে বেশি, সুতরাং এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। আর এটার পোলারিটি সবচেয়ে কম, সুতরাং এই যৌগটার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এটাকে যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানের ক্রমে যদি আমরা সাজাই তো সেক্ষেত্রে Cl2 আর এটা অ্যালুমিনিয়াম Cl3। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড কিন্তু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ, তাই না? যদি গলনাঙ্কের কথা যদি আমরা বলি শুধুমাত্র গলনাঙ্ক, তাহলে এটার গলনাঙ্ক কিন্তু 801 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কিন্তু 714 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে গলনাঙ্ক সেটি কিন্তু মাত্র 190 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি যে যেই যৌগের পোলারিটি যত বেশি তার গলনাঙ্ক কিন্তু তত কম। তাহলে আমাদের পোলারিটির যে গুরুত্ব সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমরা একই সাথে আমরা বলেছি যে এখানে ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে, পোলারিটি যত বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একই সাথে যখন অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তখনও কিন্তু পোলারিটির পরিমাণ বেশি হবে। আমরা অ্যানায়নে চলে যাই। অ্যানায়নের চার্জের পরিমাণ কি ঘটনা ঘটে? অ্যানায়নের চার্জের পরিমাণ আমরা কতগুলো অ্যানায়ন লিখতে পারি, যেমন নাইট্রোজেন N3- অক্সিজেন O2- আর ফ্লোরিন। তো এটা আমরা কি ঠিকঠাক মতো লিখেছি? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তো দেখা যাচ্ছে এখান থেকে যে নাইট্রোজেনে কিন্তু চার্জের পরিমাণ অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণ সবচেয়ে বেশি এই তিনটি অ্যানায়নের মধ্যে। আমরা বলেছি যেই মৌলের চার্জের পরিমাণ অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণ যত বেশি তার কিন্তু পোলারায়ন হবে তত বেশি। তাহলে আমরা যৌগ যদি লিখি পোলারায়নের ক্ষেত্রে পোলারায়ন, নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগ যদি আমরা বলি তো সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম নাইট্রাইট আমরা লিখতে পারি ক্যালসিয়াম যোজনী 2 আর নাইট্রোজেনের যোজন কিন্তু 3।
একই সাথে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড আমরা তিনটি যৌগ লিখলাম। এই তিনটি যৌগের মধ্যে সবগুলোতে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়াম অর্থাৎ ক্যাটায়নের আকার সবগুলোর ক্ষেত্রে সেম, কিন্তু অ্যানায়ন ক্যালসিয়ামের তথা ক্যাটায়নের চার্জের পরিমাণ কিন্তু সব ক্ষেত্রে সেম, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন চার্জের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। নাইট্রোজেনের চার্জের পরিমাণ সবচেয়ে বেশি, এরপর অক্সিজেন, এরপর হচ্ছে ফ্লোরিন, তাই না? আচ্ছা, এই তিনটি অ্যানায়ন দ্বারা গঠিত যে যৌগ, এই যৌগের মধ্যে এই নাইট্রোজেনের চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ার কারণে এটি কিন্তু পোলারায়ন হবে সবচেয়ে বেশি। মানে যার চার্জের পরিমাণ যত বেশি তার পোলারায়ন তত, অর্থাৎ পোলারায়ন হবে ক্যালসিয়াম নাইট্রাইডের বেশি, এরপরে হলো ক্যালসিয়াম অক্সাইড, এরপর ক্যালসিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এই যৌগের পোলারায়ন যদি বেশি হয় তাহলে এই যৌগটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কিন্তু সবচেয়ে কম, কারণ পোলারায়ন যে যৌগের যত বেশি তার ওই যৌগটি তত বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন। তার মানে এটি সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে এই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম, আর এই যৌগের পোলারায়ন কম হওয়ার কারণে এটির মধ্যে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য থাকবে কম, তার মানে এটির আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে, তখন এটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তখন আমরা কি দিতে পারি? গলনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক এর ক্ষেত্রে যেটা হবে, এটা কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। তারপর ক্যালসিয়াম অক্সাইড, আর এরপর হচ্ছে CaN, মানে একটু আরেকটা 3, তাই না? এটা 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে বিভিন্ন যৌগের মধ্যে কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে আর কোনটি কম হবে সেটা আমরা ফাজানের নিয়ম দ্বারা আমরা সহজেই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি শিখলাম সেটা ছিল যে ফাজানের প্রথম নিয়মের ব্যাখ্যা। আমরা এখন ফাজানের দ্বিতীয় নিয়মের ব্যাখ্যার দিকে যাব। আমরা তো এটা মুছে দেই। দ্বিতীয় যে নিয়মটি যেটি রয়েছে সেটি হচ্ছে ফাজানের নিয়মের দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটি হলো ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার। ক্যাটায়নের আকার যত ছোট সেই যৌগ, ক্যাটায়নের আকার যত ছোট সেই মৌল দ্বারা গঠিত যৌগ এর পোলার তত বেশি হয়, এবং অ্যানায়নের আকার যত বড় হয় ওই মৌল দ্বারা গঠিত বা ওই অ্যানায়ন দ্বারা গঠিত যৌগটির পোলারায়ন তত বেশি হয়। আমি তাহলে এটা দুইটা বিষয় আলাদা করে আমরা একটু শিখি। সেটা হচ্ছে যে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার, ক্যাটায়ন ও অ্যানায়নের আকারের উপর যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যাটায়ন, কতগুলো ক্যাটায়নের কথা যদি আমরা বলি, ক নম্বর হচ্ছে ক্যাটায়নের যে আকার, এটা আমরা যদি আগে ব্যাখ্যা করি ক্যাটায়নের আকারের বিষয়টা। ক্যাটায়ন আমরা লিখবো ক্যাটায়নের আকার, তাই না? তারপর আমরা প্রথমে বেরিলিয়াম দিয়ে শুরু করতে পারি, Be2+। আচ্ছা, বেরিলিয়াম, তারপরে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম, Mg2+, আর একটা লিখতে পারি আমরা ক্যালসিয়াম, Ca2+। আমরা এখানে তিনটা ক্যাটায়ন দেখতে পাচ্ছি, তিনটা ক্যাটায়নের কিন্তু চার্জের পরিমাণ সেম, কিন্তু তিনটা ক্যাটায়নের আকার কিন্তু সেম না। বেরিলিয়াম সবচেয়ে ছোট, তারপরে বড় হলো ম্যাগনেসিয়াম, এর চেয়ে বড় ক্যাটায়ন হলো ক্যালসিয়াম, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে এই তিনটি ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের পোলারায়ন ক্ষমতা কি সমান হবে? কখনোই সমান হবে না। সেক্ষেত্রে আমরা দেখি আসলে কোনটি বেশি হবে আর কোনটি কম হবে। আচ্ছা, আমরা বলেছি যে ক্যাটায়নের আকার যত ছোট, সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের পোলারায়ন হবে তত বেশি। তার মানে এই বেরিলিয়াম সবচেয়ে ছোট, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড যেটা, এটার পোলারায়ন হবে বেশি, এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলারায়ন হবে তার চেয়ে কম, আর ক্যালসিয়াম ক্লোরাইড এটার পোলারায়ন হবে তার চেয়ে কম। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা বলেছি যে যৌগের পোলারায়ন যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম, কারণ এটি তত বেশি সমযোজী বৈশিষ্ট্যের হয়ে থাকে। তাহলে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, তাই না? আগের মতো CaCl2, এটা গলনাঙ্ক হবে বেশি, এরপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপর হলো বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্যাটায়নের আকার যত কম সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তত বেশি, এবং পোলারায়নটা কিন্তু আমি ভুল বললাম, আমি ঠিক করে বলি। সেটা হচ্ছে যে ক্যাটায়নের আকার যত ছোট
সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের পোলারায়ন তত বেশি, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন ক্ষতে চলে যাই। আমরা ক্ষতে চলে যাই। অ্যানায়নের ক্ষেত্রে আমরা চলে যাই। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে ঠিক বিপরীত ঘটনা ঘটবে। আমরা যদি তিনটা অ্যানায়ন ব্যবহার করি, যেমন ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এই তিনটা অ্যানায়ন, তিনটিরই কিন্তু চার্জের পরিমাণ সমান, একদম ঋণাত্মক আধানযুক্ত পরমাণু। কিন্তু এই তিনটি অ্যানায়নের আকার কিন্তু সমান নয়। সেক্ষেত্রে এই তিনটি পরমাণু দ্বারা গঠিত যৌগ, সেই যৌগের পোলারায়ন ক্ষমতা সমান হবে না, এবং এই তিনটি অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু সমান হবে না। সেক্ষেত্রে আমরা পোলারায়নের ব্যাপারটা আমরা দেখে আগে, যে পোলারায়ন কিভাবে করবে। পোলারায়ন ক্লোরিন এবং ব্রোমিন, এই তিনটির মধ্যে সবচেয়ে বড় অ্যানায়ন কোনটি? সবচেয়ে বড় অ্যানায়ন হচ্ছে এই যে ব্রোমাইড। এই অ্যানায়ন সবচেয়ে বড়, তাই না? সেক্ষেত্রে এই ব্রোমাইড অ্যানায়নের আকার বড় হওয়ার কারণে এটি দ্বারা গঠিত যৌগের পোলারায়ন হবে সবচেয়ে বেশি। আরেকবার বলি, যে অ্যানায়নের আকার যত বড়, সেই অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের পোলারায়ন সবচেয়ে বেশি হয়। তার মানে এই ব্রোমাইড, এটার আকার বড়। যদি আমরা সোডিয়ামের সাথে ব্রোমাইডকে যুক্ত করি, তো সেক্ষেত্রে এটির পোলারায়ন বেশি হবে। এরপর হবে সোডিয়াম ক্লোরাইডের পোলারায়ন ক্ষমতা, এরপর সবচেয়ে কম হবে সোডিয়াম ফ্লোরাইডের পোলারায়ন হবে। আচ্ছা, এরপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আমরা ব্যাখ্যা করি, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, সেক্ষেত্রে এটার পোলারায়ন সবচেয়ে কম, সুতরাং এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, NaF, তারপর সোডিয়াম ক্লোরাইড, আর এরপর হচ্ছে সোডিয়াম এই ব্রোমাইড। তাহলে শিক্ষার্থী, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের উপর কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত যে যৌগ, তাদের পোলারায়ন নির্ভর করে, এবং একই সাথে কোন যৌগের পোলারায়নের মাত্রার উপর নির্ভর করে সেই যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে পরিমাণ সেটি নির্ভর করে। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটি শিখলাম। আমরা একই সাথে এখন আমরা তৃতীয় নিয়মটি সংক্ষেপে শিখব। সেটি হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপরে যৌগের পোলারায়নের ব্যাপারটি নির্ভর করে। সেটি কেমন? সেটি হচ্ছে, যদি আমরা পোলারায়নের কথা বলি একবারে, সাধারণত দেখা যায় যে NH2 NP6 আর N-1 D(1-9). এরূপ ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের যে যৌগ, তার পোলারায়ন বেশি হবে NH2 NP6। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে নির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের পোলারায়ন বেশি হয়। যেমন এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, এরূপ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট যে ক্যাটায়ন, সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যে যৌগ, তার পোলারায়ন সাধারণত বেশি হয়। কার চেয়ে বেশি হয়? এরূপ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট ক্যাটায়নের যৌগের চেয়ে এরূপ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট ক্যাটায়নের যৌগের পোলারায়নটা বেশি হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, যেমন কপার, কপার যদি আমরা ক্লোরাইডের কথা বলি, কপার ক্লোরাইড, এই যৌগের পোলারায়ন বেশি হবে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে। আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস Cu+, এর ইলেকট্রন বিন্যাসটি অনেকটি এরকম, তাই না? কপার Cu+ এর ইলেকট্রন বিন্যাস এরূপ ইলেকট্রন বিশিষ্ট হওয়ার কারণে এটার পোলারায়ন বেশি। অপরদিকে এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস Na+ এর ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসের মতো হওয়ার কারণে এই সোডিয়াম দ্বারা গঠিত যে যৌগ, তার পোলারায়ন হবে কম। আচ্ছা, তার মানে এই যৌগের পোলারায়ন যদি বেশি হয়, তাহলে এটির গলনাঙ্ক হবে কম আর এটির গলনাঙ্ক হবে বেশি। সেক্ষেত্রে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারটা যদি আমরা ব্যাখ্যা করি, তো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কিন্তু হবে বেশি কপার ক্লোরাইডের চেয়ে। ওকে, তো শিক্ষার্থী, আশা করি আপনারা এই যে ফাজারের নিয়ম সম্পর্কিত যে তিনটি নিয়ম, ইলেকট্রন বিন্যাস, পরমাণুর আকার এবং পরমাণুর চার্জের যে পরিমাণ, ক্যাটায়নের চার্জের যে পরিমাণ, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কোন একটি যৌগ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে
নাকি কম হবে কোন একটি আয়নিক যৌগ, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে নাকি কম হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা খুব ভালো করে শিখতে পেরেছি, তাই না? তো শিক্ষার্থী, তাহলে আজকে আমরা ক্লাস থেকে বিদায় নিতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।